আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমি তো ওই যে কোভিড আক্রান্ত হয়ে গেছিলাম, এখন জি সুস্থ। স্যার, শুনছিলাম স্যার। এখন তো স্যার মোটামুটি সুস্থ আছেন না? হ্যাঁ হ্যাঁ, এখন পুরোপুরি সুস্থ। আসলে আমার কোনো লক্ষণই ছিল না, উপসর্গহীন ছিল পুরা। তলপেটে ব্যথা শুরু হয়, তখন ডাক্তারের কাছে যাই। হ্যাঁ, ডাক্তার ওই ব্যথা ঠিক করে দিয়েছে, কিন্তু পরে রিপোর্ট দেখছি যে পজিটিভ। বাসাতেই ছিলাম আলহামদুলিল্লাহ। স্যার বাসার সবাই কেমন আছে স্যার? আর কারো কি না মানে না, ইয়া হয়েছিল? আর কারো সংক্রমণ হয়নি আল্লাহর রহমতে। আমি বাসায় আসার পর আলাদা রুমে ছিলাম, আর ওদেরকে আলাদা রেখেছিলাম যে আমার রুমে এসো না। ওদের টেস্ট করাইছি, নেগেটিভ। ঠিক আছে, স্যার খুশি হলাম স্যার। আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক, দোয়া করো। হ্যাঁ। তো আমরা আজকে ক্লাস শুরু করছি। আমরা আজকে জীববিজ্ঞান প্রথম পত্রের 7ম অধ্যায় শুরু করব। 7ম অধ্যায়ের নাম হলো নগ্নবীজি ও আবৃতবীজি উদ্ভিদ। আজকে এই অধ্যায়ের প্রথম লেকচার। আর আজকের অধ্যায়ে যে টপিকস গুলো আছে সেগুলো হলো কি, নগ্নবীজি উদ্ভিদের বৈশিষ্ট্য, নগ্নবীজি উদ্ভিদের একটা উদ্ভিদ যার নাম হলো সাইকাস, সাইকাসের বৈশিষ্ট্য, সাইকাসের দৈহিক গঠন এবং সাইকাসের প্রজনন পর্ব। তো প্রথম আমাদের টপিক নগ্নবীজি উদ্ভিদের বৈশিষ্ট্য। তো নগ্নবীজি উদ্ভিদ সম্পর্কে একটু আমরা জেনে নিই। বীজ উৎপাদনকারী ভাস্কুলার উদ্ভিদ কোষটিকে বলা হয় স্পারমেটোফাইটা বা স্ববীজ উদ্ভিদ। তাহলে যারা বীজ তৈরি করতে পারে, হ্যাঁ, সেই বীজ উৎপাদনকারী ভাস্কুলার উদ্ভিদকে আমরা বলবো স্পারমেটোফাইটা বা স্ববীজ উদ্ভিদ। এই গোষ্ঠীতে দুটি উপগোষ্ঠী রয়েছে, একটা হলো ব্যক্তবীজী বা নগ্নবীজী, আর আরেকটা হলো গুপ্তবীজী বা আবৃতবীজী উদ্ভিদ। তাহলে এই গোষ্ঠীর স্পারমেটোফাইটা বা স্ববীজ উদ্ভিদ যে গোষ্ঠী আছে, এই উদ্ভিদ গোষ্ঠী সবাই বীজ তৈরি করতে পারে। তাহলে একটা ভাগে ভাগ করা হয়েছে ব্যক্তবীজী, মানে বীজটা অনাবৃত থাকবে, বীজের চারপাশে কোনো আবরণ থাকবে না। আর একটা আছে গুপ্তবীজী বা আবৃতবীজী, এদের ক্ষেত্রে বীজের চারপাশে আবরণ থাকবে। তাহলে যেসব উদ্ভিদের ফুলে গর্ভাশয় অনুপস্থিত বলে ফল উৎপন্ন হয় না এবং বীজ নগ্ন অবস্থায় জন্মে, তাদেরকে নগ্নবীজী উদ্ভিদ বলা হয়। পৃথিবীতে নগ্নবীজী উদ্ভিদের 83টি গণ এবং 721টি প্রজাতির সন্ধান পাওয়া গেছে। এবং বাংলাদেশে যে 5 প্রজাতির নগ্নবীজী উদ্ভিদ রয়েছে, যারা প্রাকৃতিকভাবেই জন্মায়, তাদের মধ্যে সাইকাস পেকটিনাটা এটা খুবই উল্লেখযোগ্য, কারণ আমরা এই সাইকাস পেকটিনাটার বিস্তারিত পড়ব। প্যাডোকার্পাস নেরিফোলিয়াস, নিটাম, এটা উচ্চারণ হবে নিটাম, জি এর উচ্চারণ হবে না, নিটাম মন্টেনাম, নিটাম অবলঙ্গাম, নিটাম ল্যাটিফোলিয়াম। তাহলে নিটামের 3টা প্রজাতি, সাইকাসের একটা প্রজাতি, আর পোডোকার্পাসের একটা প্রজাতি। তাহলে এই হলো আমাদের বাংলাদেশে প্রাপ্ত প্রজাতি। তাহলে বাংলাদেশের বাগানো লাগানো অবস্থায় সাইকাস রিভলিউটা, থুজা, অরোক্যারিয়া, পাইনাস ইত্যাদি নগ্নবীজী উদ্ভিদ দেখা যায়। তাহলে এই প্রজাতিগুলোকে বাগানে লাগানো অবস্থায়, এটা প্রাকৃতিকভাবে জন্মাবে না, বাগানে লাগাতে হবে। বর্তমানে জীবন্ত নগ্নবীজী উদ্ভিদগুলোকে 4টি বিভাগের অন্তর্ভুক্ত করা হয়েছে। এই 4টি বিভাগ হলো জিঙ্গোফাইটা, সাইকেডোফাইটা, এখানে জি এর উচ্চারণ হবে না, নিটোফাইটা, কনিফেরোফাইটা। তাহলে আমরা নগ্নবীজী উদ্ভিদকে আমরা 4টা বিভাগে ভাগ করব। জেনে রাখা প্রয়োজন, গিঙ্গো বাইলোবা নামক এমন একটি প্রজাতি আছে যারা গিঙ্গোফাইটা বিভাগের অন্তর্ভুক্ত এবং বাকি প্রজাতিগুলো বিলুপ্ত। তাহলে গিঙ্গোফাইটার আন্ডারে পৃথিবীতে একটা মাত্রই প্রজাতি আছে, একে বলা হচ্ছে গিঙ্গো বাইলোবা। হ্যাঁ, এই একটা প্রজাতি পৃথিবীতে বেঁচে আছে। সেকুইয়া সেমপারভাইরেন্স পৃথিবীর সবচেয়ে উঁচু বৃক্ষ এবং এটি একটি নগ্নবীজী উদ্ভিদ। এই উদ্ভিদটি কনিফেরোফাইটা বিভাগের অন্তর্গত।
সেকোয়া সেমপারভাইরেন্স এর উচ্চতা প্রায় 400 ফুট। নামিবিয়ার মরুভূমিতে এন্ডেমিক ওয়েলউসিয়া এর পুংকোণ দেখতে ফুলের মতো এবং এই উদ্ভিদে মাত্র 2টি পাতা থাকে। এন্ডেমিক কথার অর্থ বুঝো? এন্ডেমিক কেউ কি বুঝো এন্ডেমিক মানে কি? এন্ডেমিক মানে বোঝায় যে কোনো একটা নির্দিষ্ট প্রাণী ভৌগোলিক অঞ্চলে প্রাপ্ত উদ্ভিদ, প্রাকৃতিকভাবে এই উদ্ভিদটা পাওয়া যাবে। যেমন আমরা বাংলাদেশ, ভারত, তারপর পাকিস্তান, এই এই এলাকাগুলো আমাদের একটা প্রাণীভৌগোলিক অঞ্চল আছে যার নাম অরিয়েন্টাল। তোমাদের 12 নম্বর অধ্যায়ে আমরা এই অঞ্চলগুলো পড়াবো। অরিয়েন্টাল অঞ্চল, তাহলে অরিয়েন্টাল অঞ্চলে ধরে নাও যে উদ্ভিদগুলো জন্মায়, হ্যাঁ, এরা এন্ডেমিক, বা যে প্রাণীগুলো থাকে সেগুলো হলো এন্ডেমিক। যেমন রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের এই অরিয়েন্টাল অঞ্চলের একটা এন্ডেমিক প্রাণী। তাহলে অরিয়েন্টাল অঞ্চলে যে নির্দিষ্ট আছে, এরিয়া আছে বা নির্দিষ্ট অঞ্চলে এই প্রাণীগুলো প্রাকৃতিকভাবেই এরা জন্মায়, এই জন্য এন্ডেমিক। এন্ডেমিক মানে হলো কোনো একটা নির্দিষ্ট প্রাণী ভৌগোলিক অঞ্চলের পরিবেশে জন্মানো উদ্ভিদ বা প্রাণী। নগ্নবীজি উদ্ভিদের বৈশিষ্ট্য। এই উদ্ভিদগুলো বহু বর্ষজীবী, মানে অনেক বছর ধরে বেঁচে থাকবে, চিরসবুজ। আমরা যদি দেখি ছবিটা তাহলে দেখবো যে চিরসবুজ, হ্যাঁ, পাতাগুলো সবুজ, চিরসবুজ। এদের স্পোরোফাইট অসম রেণু পশু। স্পোরোফাইট এর আরো একাধিক নাম আছে। স্পোরোফাইট মানে হলো ডিপ্লয়েড উদ্ভিদ, বা আরেকটা নাম আছে রেণুধর উদ্ভিদ। তাহলে স্পোরোফাইট মানে তোমরা 3টা উদ্ভিদের নাম মনে করবা। স্পোরোফাইট মানে এর সিনোনিম হলো আরো 2টা আছে, একটা হলো রেণুধর উদ্ভিদ আর একটা হলো ডিপ্লয়েড উদ্ভিদ। তাহলে স্পোরোফাইট বা রেণুধর উদ্ভিদ বা ডিপ্লয়েড উদ্ভিদ। এদের স্পোরোফাইট অসম রেণু পশু। অসম রেণু পশু মানে কি? এদের স্পোরোফাইট থেকে যে স্পোর বা যে রেণু উৎপন্ন হবে সেই রেণুগুলো দেখতে ভিন্ন রকম হবে, একই রকম না। তাহলে অসম রেণু পশুর ইংলিশ নাম হলো হেটারোস্পোরাস। যদি রেণুগুলো দেখতে একই রকম হতো তখন তাকে আমরা বলতাম হোমোস্পোরাস বা সমরেণু পশু, যেটা আমরা ব্রায়োফাইটে পেয়েছিলাম। তাহলে নগ্নবীজি উদ্ভিদের স্পোরোফাইট ভিন্ন প্রকৃতির বা অসম রেণু পশু স্পোর তৈরি করে, অর্থাৎ মাইক্রোস্পোর আর এটা হলো মেগাস্পোর। মাইক্রোস্পোর হলো পুং স্পোর আর মেগাস্পোর হলো স্ত্রী স্পোর। রেণুপত্র অর্থাৎ স্পোরোফিল গুলো ঘনভাবে সন্নিবেশিত হয়ে স্ট্রোবিলাস বা কোণ গঠন করে। তাহলে রেণুপত্র কি বলা হবে? যে যে সোরাস ধারণকারী যে পাতা, সোরাস ধারণকারী পাতা, এই সোরাস ধারণকারী পাতাকে বলা হয় স্পোরোফিল। সোরাস ধারণকারী পাতাকে বলা হয় স্পোরোফিল। আচ্ছা, এটা সম্পর্কে আরেকটু বলি যে সোরাস, সোরাস কাকে বলে? কেউ কি বলতে পারবা সোরাস কাকে বলে? সোরাস কার গুচ্ছ? সোরাসের মধ্যে থাকবে স্পোরাঞ্জিয়াম। সোরাসের মধ্যে কি থাকবে? স্পোরাঞ্জিয়াম। তাহলে আমরা আবার বলছি, সোরাস বহনকারী পাতাকে বলা হয় স্পোরোফিল। সোরাস হলো স্পোরাঞ্জিয়ামের গুচ্ছ। স্পোরাঞ্জিয়ামের মধ্যে কি থাকবে? স্পোরাঞ্জিয়ামের মধ্যে থাকবে স্পোরোজেনাস টিস্যু। স্পোরোজেনাস টিস্যুর মধ্যে কি থাকবে? স্পোর মাতৃকোষ। স্পোর মাতৃকোষ পরবর্তীতে স্পোর উৎপন্ন করে। তাহলে এই কথাগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখবা। আর স্পোরোফিল গুলো ঘনভাবে সন্নিবেশিত হয়ে তৈরি করবে স্ট্রোবিলাস। স্ত্রী রেণুপত্রে অর্থাৎ মেগাস্পোরোফিলে কোনো গর্ভাশয় তৈরি হয় না, অর্থাৎ এদের গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড নেই। তাহলে নগ্নভোজী উদ্ভিদের ক্ষেত্রে গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড নেই, তবে ডিম্বক থাকবে। পরাগায়নকালে পরাগরেণু সরাসরি ডিম্বক রন্ধ্রে পতিত হয়। যেহেতু আমরা বলেছিলাম ডিম্বক আছে, তাহলে ডিম্বকের ডিম্বক রন্ধ্র আছে। ডিম্বক মেগাস্পোরোফিলের কিনারে নগ্ন অবস্থায় থাকে। গর্ভাশয় না থাকার কারণে এদের কোনো ফল উৎপন্ন হয় না। ফল সৃষ্টি না হবার কারণে এদের বীজ নগ্ন অবস্থায় থাকে। যেহেতু এদের ডিম্বক আছে, এই ডিম্বকটাই পরে বীজে পরিণত হয়। এদের জাইলেম টিস্যুতে সত্যিকার ভেসেল কোষ থাকে না, ব্যতিক্রম নিটাম। তাহলে নিটাম এমন একটা নগ্নবীজী উদ্ভিদ যাদের জাইলেম টিস্যুতে ভেসেল কোষ আছে। তাহলে নিটাম ব্যতীত বাকি নগ্নবীজী উদ্ভিদের ক্ষেত্রে কখনোই আমরা
জাইলেম টিস্যুতে সত্যিকার ভেসেল কোষ দেখবো না। একই কথা ফ্লোয়েম টিস্যুতে সঙ্গী কোষ থাকে না, তাহলে ফ্লোয়েম টিস্যুতে সঙ্গী কোষ থাকবে না নগ্নবীজী উদ্ভিদের ক্ষেত্রে। নগ্নবীজী উদ্ভিদে দ্বিনিষেক ঘটে না, ব্যতিক্রম ইফেড্রা। দ্বিনিষেক কথাটা কি কারো মনে পড়ে? দ্বিনিষেক কাকে বলে? 9-10 পড়ে আসছো হয়তো। দ্বিনিষেক কথাটা কি কারো মনে আছে? আমি একটু স্মরণ করে দিই যে আমরা যখন আবৃত উদ্ভিদের প্রজনন পড়ি তখন তোমরা ওখানে দেখবা যে ওখানে একটা ডিম্বক ছিল এবং ডিম্বকের ভিতরে হ্যাঁ একটা ভ্রূণ ভ্রূণ মানে ডিম্বকের ভিতরে কিন্তু ছিল একটা ডিম্বাণু ভিতরের দিকে, যেটাকে আমরা বলতে পারি আমরা ডিম্বাণু, আর একটা দুইটা ছিল হলো তোমার গৌণ নিউক্লিয়াস। হ্যাঁ মনে পড়ে? 9-10 এটা পড়ে আসছো। দুইটা গৌণ নিউক্লিয়াস আর একটা ছিল ডিম্বাণু। তাহলে ডিম্বক রন্ধ্র দিয়ে যখন শুক্রাণুগুলো আসে তাহলে একবার নিষিক্ত হয় শুক্রাণু ডিম্বাণুর সাথে, আর আরেকটা শুক্রাণু নিষিক্ত হয় গৌণ নিউক্লিয়াসের সাথে। ওকে, তাহলে যে শুক্রাণুটি ডিম্বাণুর সাথে নিষিক্ত হয় সেটা তৈরি করে জাইগোট, আর যে শুক্রাণুটি গৌণ নিউক্লিয়াসগুলোর সাথে মিলিত হয় তারা তৈরি করে শস্য। হ্যাঁ, তাহলে এই যে দুইবার নিষেক ঘটছে, দুইটা শুক্রাণু একটা ডিম্বাণুর সাথে আর আর গৌণ নিউক্লিয়াসের সাথে যে নিষেক ঘটাচ্ছে, এই ধরনের নিষেককে আমরা বলবো দ্বিনিষেক। তো নগ্নবীজী উদ্ভিদের ক্ষেত্রে দ্বিনিষেক ঘটবে না, এই কারণে এদের শ্বাস হবে হ্যাপ্লয়েড এবং নিষেকের পূর্বে সৃষ্টি হয়। সকলেই বায়ুপরাগী উদ্ভিদ, এদের সাধারণত আর্কিগোনিয়া সৃষ্টি হয়। আর্কিগোনিয়া আমরা টেরিস বা আমরা রিক্সিয়ার ক্ষেত্রে পেয়েছিলাম যে উদ্ভিদের স্ত্রী প্রজনন অঙ্গের নাম ছিল আর্কিগোনিয়া। জীবন চক্রে অসম আকৃতির জনক্রম বিদ্যমান। আচ্ছা, এই অসম আকৃতির জনক্রমটা একটু বলো, তোমাদের ব্রায়োফাইটা টেরিডোফাইটা পড়ানো হয়েছে, তোমরা এটা অবশ্যই জানো। অসম আকৃতির জনক্রম কাকে বলে? কেউ একদম সাহস করে বলো, এটা পারার কথা। কারণ ব্রায়োফাইটা টেরিডোফাইটা হ্যাঁ তোমাদের পড়ানো হয়েছে। হ্যাঁ, কেউ একজন সাহস করে বল। তাহলে অসম আকৃতির জনক্রম মানে কি? কেউ পারবো না? স্যার ডিমটা স্যার বিভিন্ন ধরনের মানে স্যার বিভিন্ন সময়ব্যাপী স্যার চলবে যৌনক্রম চলবে জনক্রম স্যার, কাকে একই রকম হয় না আর কি। জনক্রম কাকে বলে? এনিওয়ান, জনক্রমটা কাকে বলে? কেউ একজন বলো। কোন জীবের, ভালো করে শোনো সবাই, তারা এখনো পারছো না, ভালো করে শোনো। জনক্রম মানে কি? কোন জীবের জীবন চক্রে পর্যায়ক্রমে হ্যাপ্লয়েড বা গ্যামেটোফাইট থেকে, বা আমরা একটাই ধরি, হ্যাপ্লয়েডই ধরি, হ্যাপ্লয়েড থেকে ডিপ্লয়েড দশা অথবা ডিপ্লয়েড দশা থেকে হ্যাপ্লয়েড দশার আবির্ভাব। ঠিক আছে? বা আমরা এটাও বলতে পারি কোন জীবের জীবন চক্রে গ্যামেটোফাইটিক দশা থেকে স্পোরোফাইটিক দশা, আর বা অথবা স্পোরোফাইটিক দশা থেকে গ্যামেটোফাইটিক দশার পর্যায়ক্রমিক আবর্তন, তাকে আমরা জনুক্রম বলবো। তাহলে আমরা বলেছিলাম উদ্ভিদের জীবন চক্রে দুইটি দশা, যেমন একটা হলো হ্যাপ্লয়েড দশা আর একটা হলো ডিপ্লয়েড দশা। তাহলে এদের যদি হ্যাপ্লয়েড দশা দীর্ঘস্থায়ী হয় তাহলে ডিপ্লয়েড দশা হবে ক্ষণস্থায়ী। আবার কোন উদ্ভিদে দেখা যায় ডিপ্লয়েড দশা দীর্ঘস্থায়ী, হ্যাপ্লয়েড দশা ক্ষণস্থায়ী। তো যেটাই হোক, হ্যাঁ, যে কোনো একটা দশা দীর্ঘস্থায়ী আর আরেকটা দশা ক্ষণস্থায়ী, এবং তাদের গঠনগত আকৃতি ভিন্ন ধরনের। হ্যাপ্লয়েড দশার আকৃতি একরকম, ডিপ্লয়েড দশার আকৃতি আরেক রকম। এই কারণে এই ধরনের জীবনচক্রে আমরা বা এই ধরনের জনক্রমকে আমরা হেটেরোমরফিক জনক্রম বলতে পারি। তাহলে হেটেরোমরফিক জনক্রম কি সবাই বুঝতে পারছো? জি স্যার, জি স্যার, পরিষ্কার। লিফ স্কার, লিফ স্কার নগ্নবীজী উদ্ভিদের একটা ভিন্ন ধর্মী বৈশিষ্ট্য। হ্যাঁ স্যার, স্যার একটা কোশ্চেন আছে, আরেকবার একটু বুঝাই দেন তো। কোনটা? জনক্রম? হ্যাঁ, জনুক্রম। আচ্ছা, জনক্রম কাকে বলে এটা তো বুঝেছো? না, ওটাই তো বুঝি নাই। আচ্ছা, ওটাই বুঝো নাই। আচ্ছা ঠিক এটা আছে। আসলে কি এমন কি কোনো কিছু যে মানে হ্যাপ্লয়েড দশা ডিপ্লয়েড দশার মানে চক্রাকার এরকম কোনো কিছু? হ্যাঁ হ্যাঁ, মনে করো যে আমরা মানুষ দিয়ে একটু বুঝাই তাহলে তোমাদের একটু বোধগম্য হবে। যেমন আমাদের মানুষের দেহটা কি হ্যাপ্লয়েড অবস্থা না ডিপ্লয়েড অবস্থা? কে বলবে? মানুষের দেহটা হ্যাপ্লয়েড অবস্থা না ডিপ্লয়েড অবস্থা? স্যার এটা হচ্ছে ডিপ্লয়েড অবস্থা, অবশ্যই Diploid। diploid। হ্যাপ্লয়েড অবস্থা, হ্যাপ্লয়েড। কে হ্যাপ্লয়েড? নামটা বলো দেখি, কে হ্যাপ্লয়েড? তার নাম কিন্তু হ্যাপ্লয়েড লিখে স্যার দিই। ক্রোমোজোম। না, আমরা হলাম ডিপ্লয়েড।
হ্যাঁ, আমরা যখন মায়ের পেটে ছিলাম তখন জাইগোট ছিলাম, জাইগোটটা ছিল ডিপ্লয়েড, ডিপ্লয়েড মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে আমরা শিশু হয়েছি, আর শিশু থেকে এখন আমরা অ্যাডাল্ট। তাহলে আমাদের দেহে কিন্তু 13 বছর যখন অতিক্রম করি আমরা, তখন আমাদের বয়ঃসন্ধিকাল হয় এবং সেই সময় আমাদের জনন মাতৃকোষ মায়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে হ্যাপ্লয়েড শুক্রাণু তৈরি করে। তাহলে আমাদের মেন দেহটা কিন্তু ডিপ্লয়েড, কিন্তু আমরা বয়ঃসন্ধিকালীন সময় আমরা শুক্রাণু তৈরি করেছি, মেয়েরা তৈরি করে ডিম্বাণু। তাহলে এখন আমাদের দেহটা হলো ডিপ্লয়েড। তাহলে ডিপ্লয়েড দেহটার একটা সার্বিক কাঠামো আছে, কিন্তু আমাদের শুক্রাণু যদি আমরা বাইরে ছেড়ে দিতাম, শুক্রাণু 1 মিনিটও বেঁচে থাকতে পারতো না। হ্যাঁ, যদি বাইরের কোনো পরিবেশে পড়ে থাকতো। শুক্রাণুর কিন্তু আলাদা কোনো কাঠামো নাই, আছে? বা ডিম্বাণু যদি বাইরে পড়ে যায় কোনো কারণে, সেই ডিম্বাণুর কোনো আলাদা অস্তিত্ব নাই। তাহলে আমাদের দেহে কিন্তু যৌনক্রম নাই। ওকে, এবার বুঝতে পেরেছো? কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে তোমরা ফার্ন পড়েছো, ফার্ন উদ্ভিদের ক্ষেত্রে দেখেছো যে তাদের যখন ডিপ্লয়েড অবস্থা বা স্পোফাইড অবস্থা তখন একটা গাছের মতো, কিন্তু যখন তাদের হ্যাপ্লয়েড অবস্থা বা গ্যামেটোফাইটিক অবস্থা ছিল, হ্যাঁ, যখন তারা হ্যাপ্লয়েড অবস্থা বা গ্যামেটোফাইটিক অবস্থায় ছিল তখন দেখতে একটা হৃৎপিণ্ডের মতো একটা গঠন, যার নাম ছিল প্রোথালাস। তাহলে ফার্ন নামক উদ্ভিদের জীবনচক্রের যে দুইটি দশা, ডিপ্লয়েড দশা দেখতে গাছের মতো আর হ্যাপ্লয়েড দশা দেখতে হার্ট বা হৃৎপিণ্ডের মতো, তাহলে তাদের দুইটা দশা দেখতে কিন্তু আলাদা এবং তাদের একটা আলাদা অস্তিত্ব আছে। এজন্য তাদের কি আছে? যৌনক্রম আছে। ওকে, বুঝতে পেরেছো? হ্যাঁ এবং স্যার। ফার্নের ক্ষেত্রে দেখেছো যে হ্যাপ্লয়েড বা গ্যামেটোফাইটিক বা ফার্ন প্রোথালাস যেটা আমরা বলতেছি, সেটা হলো কি ছিল? সেটা ছিল ক্ষণস্থায়ী। আর যেটা ছিল বৃক্ষের মতো, যেটা ফার্ন উদ্ভিদ যেটা বৃক্ষের মতো, স্পোরোফাইট বা ডিপ্লয়েড বা রেণুধর উদ্ভিদ, সেটা দেখতে ছিল বৃক্ষের মতো এবং সেটা ছিল দীর্ঘস্থায়ী, বেশি দিন বেঁচে ছিল। এই জন্য আমরা বলবো যে জীবনচক্রে বা যৌনক্রমের একটা দশা দীর্ঘস্থায়ী, অর্থাৎ ডিপ্লয়েড দশা ছিল দীর্ঘস্থায়ী আর হ্যাপ্লয়েড দশা ছিল ক্ষণস্থায়ী। এই জন্য তাদের ক্ষেত্রেও হেটেরোমরফিক যৌনক্রম দেখা গিয়েছে। তো এদের ক্ষেত্রেও ঠিক এরকম দশা দেখা যায় যে জীবনচক্রে হেটেরোমরফিক যৌনক্রম দেখা যায়। এবার কি কিন্তু স্যার আর্কিগোনিয়া এটা কি জিনিস? আর্কিগোনিয়া? এটা হলো বহুবচন, আর্কিগোনিয়াম এটা হলো এক বচন। আর্কিগোনিয়াম মানে হলো স্ত্রী প্রজনন অঙ্গ। তাহলে আমরা ফার্নের স্ত্রীর? ক্ষেত্রেও আর্কিগোনিয়াম দেখেছি না? ফার্নের আর্কিগোনিয়াম। আর পুরুষ প্রজনন অঙ্গের নাম ও ইয়েস হ্যাঁ। স্যার। অ্যান্থেরিডিয়াম। তাহলে এদের কিন্তু এই আর্কিগোনিয়াম বৈশিষ্ট্যটা থেকে গেছে, ঠিক আছে? তাহলে স্ত্রী প্রজনন অঙ্গ আর্কিগোনিয়ামটা থেকে গেছে। এটা একটা সাইকাস, হ্যাঁ, সাইকাস পেকটিনাটা। আর এই যে কাণ্ডের একবারে টপে শীর্ষভাগে আমরা দেখতে পাচ্ছি মাইক্রোস্ট্রোবিলাস, এটাকে আমরা বলবো পুংকন। এর নাম হলো পুংকন। এটা হলো পুরুষ প্রজনন অঙ্গের অংশ। আর এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হলো সাইকাসের মেগাস্পোরোফিল। এই যে এগুলো ডিম্বক, এই যে এগুলো ডিম্বক, হ্যাঁ, ওই যে একটু ডিম্বাকার হয়ে আছে, সাদা সাদা, এগুলো ডিম্বক। আর এটা এগুলো একটা মেগাস্পোরোফিল, ঠিক আছে? তাহলে এটা হলো সাইকাসের স্ত্রী প্রজনন অঙ্গ। আমরা এবার সাইকাস সম্পর্কে জানবো। সাইকাসের শ্রেণীবিন্যাসগত অবস্থান, এর রাজ্যের নাম প্লান্টি, বিভাগের নাম সাইকেডোফাইটা, শ্রেণীর নাম সাইকেডোপসিডা, অর্ডার বা বর্গের নাম সাইকেডেলস, ফ্যামিলি বা গোত্রের নাম সাইকেডেসি, গণ বা জেনাসের নাম সাইকাস। প্রায় একটা কোশ্চিন পরীক্ষায় দেয়, সেটা হলো সাইকাসকে জীবন্ত জীবাশ্ম বলা হয় কেন? তাহলে জীবাশ্ম জিনিসটা তোমাকে বুঝতে হবে। জীবাশ্ম কি জিনিস? জীবাশ্ম হলো যে জীবের ভস্মীভূত অংশ। জীবাশ্ম হলো জীবের ভস্মীভূত অংশ। যেমন ডাইনোসর, এটা হলো জীবাশ্ম, কারণ ডাইনোসরের হাড় এখন আমরা বিভিন্ন পাললিক শিলায় বা বরফের নিচে বা পাহাড় খন্ডের মাঝখানে আমাদের তাদের অস্থি বা সরীসৃপের অনেক প্রজাতি আছে, তাদের পৃথিবীতে জীবাশ্ম হয়ে গেছে, কিন্তু তাদের দেহের অস্থি বিশেষ বা অংশ বিশেষ পাওয়া যায়। এই জন্য তারা হলো জীবাশ্ম, পৃথিবী থেকে তারা বিলুপ্ত। তাহলে জীবাশ্ম মানে হলো পৃথিবী থেকে বিলুপ্ত জীবন্ত জীবাশ্ম। হ্যাঁ, এখন আমরা আসবো জীবন্ত জীবাশ্ম কাকে বলে। তাহলে বর্তমান কালের কোন জীবিত উদ্ভিদের বৈশিষ্ট্য অতীতকালের কোন জীবাশ্ম উদ্ভিদের সাথে মিল সম্পন্ন হলে তাকে জীবন্ত জীবাশ্ম বলা হয়। তাহলে যে উদ্ভিদগুলো পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে বা জীবাশ্ম হয়ে গেছে, সেই জীবাশ্ম উদ্ভিদের সাথে বর্তমান কালে যে জীবিত উদ্ভিদগুলো আছে, হ্যাঁ, সেই জীবিত উদ্ভিদের কিছু বৈশিষ্ট্য যদি জীবাশ্ম উদ্ভিদের সাথে মিলে যায়, তাহলে সেই উদ্ভিদগুলোকে আমরা জীবন্ত জীবাশ্ম বলতে পারি।
সেক্ষেত্রে সাইকাস একটা জীবন্ত জীবাশ্ম। কারণ সাইকাস উদ্ভিদ হলো সাইকেডাস বর্গের অন্তর্গত এবং এরা প্রাথমিক মেসোজোয়িক যুগে সাইকেডাস বর্গের অনেক উদ্ভিদ পৃথিবীতে বেঁচে ছিল। এদের অনেকেই এখন বিলুপ্ত হয়ে গেছে এবং এদেরকে পাওয়া যায় জীবাশ্ম হিসেবে। এই বর্গের সাইকাস সহ 9টি গণের প্রায় 100টা প্রজাতি এখনো পৃথিবীর বুকে বিভিন্ন দেশে টিকে আছে, যাদের বৈশিষ্ট্য সেই আদিকালের বিলুপ্ত জীবাশ্ম সাইক্যাডস এর বৈশিষ্ট্যের অনুরূপ এবং আদি প্রকৃতি। এই কারণে সাইকাস সহ বর্তমানকালের সব সাইকাসকে জীবন্ত জীবাশ্ম বলা হয়। ঠিক আছে, তাহলে উল্লেখ্য সাইকেডাস বর্গের সদস্যদেরকে সাধারণভাবে বলা হয় সাইক্যাডস। হ্যাঁ, এই সাইকাস বলা হয়, এটা সাইকাস করার জন্য লেখা নাই। তাহলে সাইকেডাস বর্গের সদস্যদেরকে সাধারণভাবে বলা হয় কি সাইক্যাডস। তাহলে আমরা এটা বুঝতে পেরেছি। তাহলে সাইকাসের যে আমরা বৈশিষ্ট্য যখন পড়বো, সাইকাসের একটা বৈশিষ্ট্য আমরা পড়বো কোরালয়েড মূল। সাইকাসের যে মূলটা আছে সেটা হলো কোরালয়েড। তারপর সাইকাসের যে আর্কিগোনিয়াম মানে স্ত্রী প্রজননাঙ্গ, তাহলে এই বৈশিষ্ট্যগুলো তোমার ওই জীবাশ্ম হয়ে যাওয়া উদ্ভিদের বৈশিষ্ট্যের সাথে মিলে যায়। এই জন্য সাইকাসকে আমরা বলতে পারি জীবন্ত জীবাশ্ম। আর হোয়াট ইজ সাইক্যাডস? সাইক্যাডস কাকে বলবো? যে সাইকেডাস বর্গের সদস্যদেরকে সাধারণভাবে সাইক্যাডস বলা হয়। হ্যাঁ, এখানে আসলে সাইক্যাডস হবে, সাধারণভাবে সাইক্যাডস বলা হয়। স্যার, হ্যাঁ, বলো। এটা কি হুবহু মিল পাওয়া যায় আদি না, পুরুষের হুবহু সাথে? মিল পাওয়া যায় না, হুবহু মিল পাওয়া যায় না। কিছু বৈশিষ্ট্য, যেমন আমি একটু আগে বললাম না যে সাইকাস উদ্ভিদের আমরা বৈশিষ্ট্যটা এখনো পড়ি নাই। হ্যাঁ, তাহলে সাইকাসের একটা মূল আছে, মূলটার নাম হলো কোরালয়েড, আর আরেকটা হলো স্ত্রী প্রজননাঙ্গ বা আর্কিগোনিয়াম। তাহলে এই দুইটা বৈশিষ্ট্য ওই বিলুপ্ত হয়ে যাওয়া সাইকাডাস বর্গের যে উদ্ভিদগুলো ছিল তাদের সাথে মিল দেখা যায়। এই জন্য আমরা বলতে পারি সাইকাস একটা জীবন্ত জীবাশ্ম। একবারে হুবহু মিল থাকবে না। সাইকাসের বৈশিষ্ট্য, তাহলে এরা স্পোরোফাইট, দেহকে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায়। উদ্ভিদ খাড়া পাম জাতীয়। হ্যাঁ, পাম উদ্ভিদ দেখেছো, একবার কাণ্ডটা একবার সোজা খাড়া উপরের দিকে চলে গেছে। পাতা বৃহৎ, পক্ষল যৌগিক। যৌগিক পাতা কি বুঝো? পক্ষল যৌগিক, যৌগিক পাতা বুঝো? যৌগিক পাতাটা একটু বোঝাই। যেমন মনে করো এটা হলো একটা পাতা, সাইকাসের পাতা। তাহলে এটা পাতার মাঝখানে কালো যে দণ্ডটা সেটা হলো র্যাকিস, আর র্যাকিসের উভয় পাশে সবুজ যে অংশগুলো আমরা দেখতে পাচ্ছি সেটা হলো পিনা বা পত্র। তাহলে এটা একটা যৌগিক পাতা। যৌগিক পাতায় অবশ্যই কেন্দ্রে র্যাকিস থাকবে, কালো অংশটা র্যাকিস, আর র্যাকিসের দুই পাশে পত্রক বা পিনা থাকবে। তাহলে আমরা যৌগিক পাতা বুঝতে পেরেছি। জি স্যার। আচ্ছা, আমরা বলছি পক্ষল। তাহলে র্যাকিসের উভয় পাশে পিনা বা পত্রক গুলো পাখার মতো মেলে আছে, দেখো। হ্যাঁ, প্রত্যেক জোড়া পিনা বা পত্রক পাখার মতো মেলে আছে, এই জন্য আমরা কি বলবো? পক্ষল। পাখার মতো মেলে আছে, এই জন্য পক্ষল। কাণ্ডের মাথায় সর্বেল আকারে সজ্জিত। বীজ উৎপন্ন হয় কিন্তু ফল উৎপন্ন হয় না। পাতায় ট্রান্সফিউশন টিস্যু উপস্থিত। গৌণ অস্থানিক কোরালয়েড মূল বিদ্যমান। এই যে আমরা কোরালয়েড মূল দেখবো, এটা কিভাবে সৃষ্টি হয় পরে আসতেছি আমরা। এটাই হলো সেই কোরালয়েড মূল। আমরা সামুদ্রিক কোরাল দেখেছি সেন্ট মার্টিন দ্বীপে, সেই সামুদ্রিক কোরালের মতো মূলগুলো দেখায়, এই জন্য নাম হয়েছে কোরালয়েড। পুং রেণুপত্রগুলো একত্রিত হয়ে স্ট্রোবিলাস গঠন করে, এটা আমি দেখিয়েছি। কিন্তু স্ত্রী রেণুপত্র সত্যিকার স্ট্রোবিলাস গঠন করে না। যৌন জননে মাইক্রোস্পোর ও মেগাস্পোর উৎপন্ন হয়, অর্থাৎ এরা হেটেরোস্পোরিক। বাতাসের মাধ্যমে পরাগায়ন ঘটে। সাইকাস এর শুক্রাণু উদ্ভিদ কুলের মধ্যে সবচেয়ে বড়, লাটিমের মতো দেখতে এবং অনেক ফাজলা থাকে। সচল, যেহেতু ফাজলা আছে এই জন্য শুক্রাণু অবশ্যই সচল হবে। এবার আসবো সাইকাসের বাহ্যিক গঠন। সাইকাসের ছবি আমরা দেখেছি। তাহলে সাইকাসের দেহ স্পোরোফাইট এবং মূল কাণ্ড পাতায় বিভক্ত। তাহলে প্রথমে আমরা আসি কাণ্ড। সাইকাসের কাণ্ডটা দেখতে কেমন? হ্যাঁ, আমরা এই কাণ্ডটা এখানে দেখতেই পারি, এটা হলো সেই কাণ্ড। হ্যাঁ, সাইকাসের কাণ্ড। তাহলে সাইকাসের কাণ্ডটা হবে অসার। যদি আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে দুইটা শাখা বের হয়েছে, কোনো কারণে যদি কাণ্ডের অগ্রভাগ কেটে ফেলা হয় বা নষ্ট হয় তখন এরকম শাখা হয়। তাছাড়া কাণ্ড অশাখী থাকে। অশাখ, খাড়া, স্থূল, বেলনাকার।
খাড়া মানে উপরের দিকে চলে গেছে, স্থূল মানে মোটা, আর বেলনাকার মানে সিলিন্ড্রিক্যাল। স্থায়ী পত্রমূল দিয়ে আচ্ছাদিত থাকার কারণে কাণ্ডগাত্র অমসৃণ। হ্যাঁ, তাহলে স্থায়ী পত্রমূল দিয়ে আচ্ছাদিত থাকার কারণে কাণ্ডগাত্র অমসৃণ। তাহলে পত্রমূল মানে কি? পাতার গোড়ার অংশ। আমরা এই ছবিটা হয়তো দেখতে পারি, এখানে বোঝা যাচ্ছে না? ও হ্যাঁ, বোঝা যাচ্ছে, এই যে নিচের গুলো। হ্যাঁ, এই যে এগুলো দেখবো, কাণ্ডের গাটা হলো অমসৃণ। কারণ পত্রমূল কোনটাকে বলা হয়? এটা হলো যৌগিক পাতা। যৌগিক পাতার এবার গোড়ার যে অংশটা, সেই অংশটা গাছের সাথে লেগে থাকে। যেমন আমরা ডাব গাছে দেখেছি, ডাব গাছের পত্রমূলটাও কাণ্ডের কাণ্ডের কিছু অংশ আবৃত করে রাখে। হ্যাঁ, এই জন্য ডাব গাছ যখন আমরা করি, মানে পাতাগুলো যখন ছাঁটাই করি, তখন দেখা যায় ওই পত্রমূলটা গাছের সাথে লেগে থাকে, এবং লেগে থাকার কারণে দেখা যায় কাণ্ডটা অমসৃণ দেখায়। ঠিক সাইকাসের ক্ষেত্রেও কাণ্ডটা, এই পত্রমূল গাছের সাথে আংশিক লেগে থাকে, এই কারণে কাণ্ডের সাথে আংশিক লেগে থাকে, এই কারণে অমসৃণ দেখায়। এটা কাণ্ড এত বড় কেন গাছ? হ্যাঁ, হ্যাঁ বলো। ব- হ্যাঁ, কি প্রশ্ন করছিলে বলো, অসুবিধা নাই। বড় বড় লাগতেছে স্যার গাছ। হ্যাঁ, সাইকাস গাছ তো বড়ই হয়, সাইকাস গাছ তো বড় হয়। এই যে আমরা হাইট দেখো, সাইকাস গাছ কত 8 হতে 14 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে কার্জন হলের সামনে একটা সাইকাস পেক্টিনেটা আছে, একটা না বেশ কয়েকটাই আছে। এই ইচ্ছা হলে আহ, যখন হবে হয়তো, পরিস্থিতি ভালো হবে, তখন দেখে আসতে পারো। তাহলে 8 থেকে 14 ফুট লম্বা হতে পারে। সাইকাসের আরেকটা প্রজাতি স্যার, এগুলো মিডিয়াম। স্যার দুষ্প্রাপ্য উদ্ভিদ। হ্যাঁ, হ্যালো। এগুলো কি স্যার দুষ্প্রাপ্য উদ্ভিদ? মানে সহজে পাওয়া যায় না? হ্যাঁ, সাইকাস এগুলো বাংলাদেশেও অনেকটা দুষ্প্রাপ্য, সব জায়গায় পাওয়া যায় না। যেমন চিটাগাঙের কিছু পাহাড়ি এলাকায় দেখা যায়। হ্যাঁ, তারপর হলো ঢাকায় যেটা হয়েছে সেটা নিয়ে এসে লাগানো হয়েছে। নর্মালি এখানে হয় না, সাধারণত এরা উঁচু পাহাড়ি এলাকায় এরা জন্মায়। চট্টগ্রামের অনেক স্যার এলাকায় আছে। ছোট ছোট কি হয় স্যার এটা? হ্যাঁ, এটা কি খাটো হয়? হাটো বললামই তো, যে এরকম সাইকাস পেক্টিনেটা প্রজাতিদের বাংলাদেশে বেশি অ্যাভেলেবল। হ্যাঁ, তো এই প্রজাতি 8 থেকে 14 ফুট লম্বা হতে পারে। হ্যাঁ, 8 থেকে 14 ফুট লম্বা হতে পারে। অনেক সময় 8 ফুটের ছোট হতে পারে, যদি পুষ্টির অভাব হয়, মাটিতে যদি পুষ্টির অভাব থাকে, তাহলে কাণ্ড বেশি নাও বাড়তে পারে। তো সাইকাস মিডিয়া এই প্রজাতির কাণ্ড আরো উঁচু। পাতা, সাইকাসের পাতা দুই ধরনের, যথা চিরসবুজ পক্ষল যৌগিক পাতা, আর এটা হলো বাদামি বর্ণের রোমশ স্বল্পপত্র। সাইকাসের কাণ্ডের মাথায় যৌগিক পাতাগুলো সর্পিল আকারে সজ্জিত থাকে। সাইকাসের কচি পাতায় ফার্নের ন্যায় কুণ্ডলিত মুকুল স্যার পত্রগুলো। রোমশল্কপত্র এটা কি? কোনটা? রোমশল্কপত্র। ও, রোমশ স্বল্পপত্র। রোমশ স্বল্পপত্র এখানে দেখা যাবে কিনা, এখানে এখানে নাই, ছবিতে নাই। রোমশ স্বল্পপত্র মানে কি? মনে করো যে এটা হলো, মনে করো যৌগিক পাতা, এবং যৌগিক পাতা, দুই যৌগিক পাতার মাঝখানে পেঁয়াজের ছিলকা দেখেছো? পেঁয়াজের যে আমরা খোসা বলি, জি স্যার। পেঁয়াজের খোসার মতো ওইরকম বাদামি বর্ণের স্বল্পপত্র থাকবে, ওরকম একটা খোসার মতো অংশগুলো থাকবে। এগুলো যৌগিক পাতা, চির সবুজ পক্ষল যৌগিক পাতার মাঝে মাঝে এরকম বাদামি বর্ণের রোমযুক্ত এরকম। আর টেনিসের মধ্যে স্যার যেগুলো দেখা গেছিল ওইগুলা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ঠিক ওই টাইপের, রোমের মতো, রোমের মতো ছোট ছোট জি বাদামি স্যার। বর্ণের স্বল্পপত্র দেখা যাবে। স্যার, রাজওয়ের উপরে যেগুলো ছিল ওইগুলো কি? সাইকাসের কাণ্ডের মাথায় যৌগিক পাতাগুলো সর্পিল আকারে সজ্জিত থাকে। সাইকাসের কচি পাতায় ফার্নের ন্যায় কুণ্ডলিত মুকুল পত্রবিন্যাস, যেটা আমরা ফার্নের ক্ষেত্রে দেখেছিলাম, যে এরকম খণ্ডত্বর মতো পেঁচানো ছিল। এদের ঠিক পাতাটাও যখন কচি অবস্থায় থাকবে, তখন কুণ্ডলিত থাকবে, সেটাকে আমরা বলবো সার্সিনেট ভার্নেশন। এদের বাদামি স্বল্পপত্রগুলো যৌগপত্রের বা যৌগিক পাতার মুকুলকে আবৃত করে রাখে। এবার আসবো মূল। প্রাথমিক পর্যায়ে সাইকাসের প্রধান মূল থাকে, তবে এই মূল স্বল্পস্থায়ী, কারণ অল্পকাল পরেই প্রধান মূলটি নষ্ট হয়ে যায়, পরে সেখানে অস্থানিক মূল তৈরি হয়। এই অস্থানিক মূলগুলো কখনো কখনো মাটির ঠিক নিচে বৃদ্ধি পায়, এবং সেখানে ভূমিতলের উপর অসংখ্য খাটো খাটো দ্যাঘ্র শাখা গঠিত হয়। হ্যাঁ, ভূমির উপরিতলে দ্যাঘ্র শাখা বিশিষ্ট এসব মূল এক প্রকার ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়। মূলের মধ্যে ব্যাকটেরিয়ার বৃদ্ধির সাথে সাথে নষ্ট, অ্যানামিনা ইত্যাদি সায়ানোব্যাকটেরিয়া দ্বারাও মূলগুলো আক্রান্ত হয়।
ফলে মূলগুলো স্বাভাবিক সরু না হয়ে বিকৃত আকৃতি ধারণ করে, তখন মূলগুলোকে কোরাল বা সামুদ্রিক প্রবালের মতো দেখায়। তাহলে এদের কিন্তু প্রধান মূল ছিল এক সময়, সেটা খুব বেশি দিন টিকে থাকে না, খুবই স্বল্পস্থায়ী, এবং এবং অল্পকাল পরেই সেই প্রধান মূল নষ্ট হয়ে সেখানে অস্থায়ী মূল তৈরি হয়ে যায়। মানে আমরা যদি এই ছবিটা দেখি, এর নিচে এই প্রধান মূল এক সময় ছিল, পরে সেই মূলগুলো এক সময় নষ্ট হয়ে যায় এবং অস্থায়ী মূল তৈরি হয়। তারপরে আমরা কি বলছি যে অস্থায়ী মূলগুলো কখনো কখনো মাটির ঠিক নিচে বৃদ্ধি পায় এবং সেখানে ভূমিতলের উপর অসংখ্য খাটো খাটো দ্যাগ্র শাখা গঠিত হয়। তাহলে এই অস্থায়ী মূলগুলো মাটির উপরে এসে এরকম দ্যাগ্র শাখা তৈরি করে, এরকম দ্যাগ্র শাখা তৈরি করে, এবং এই দ্যাগ্র শাখা যুক্ত মূলে কিছু সায়ানোব্যাকটেরিয়া অ্যাটাক করে। সায়ানোব্যাকটেরিয়া গুলো নষ্ট হতে পারে, অ্যানাবিনা হতে পারে। যখন এগুলো অনেকটা মূলের স্বাভাবিক আকৃতি আর থাকে না, এগুলো দেখতে অনেকটা কোরালের মতো দেখায় বা প্রবালের মতো দেখায়, এই জন্য এই মূলগুলোকে বলা হয় তখন কোরালয়েড মূল। তাহলে কোরাল আকৃতির এই মূলগুলোকে কোরালয়েড মূল বা রুট টিউবারকল বলা হয়। কোরালয়েড মূলের অন্তর্গঠনে মধ্য কর্টেক্সের নস্টক এবং অ্যানামিনা বসবাস করে। এগুলোই হলো সেই সায়ানোব্যাকটেরিয়া যারা মূলের মধ্য কর্টেক্সে বাস করে। সাইকাসের কোরালয়েড মূলের ভিতরে এই স্তরকে শৈবাল স্তর বলা হয়। যেহেতু সায়ানোব্যাকটেরিয়া হলো নীলাভ সবুজ শৈবাল, আর এই নীলাভ সবুজ শৈবাল সাইকাসের মধ্য কর্টেক্সে আবাস করছে, এই জন্য আমরা এটা বলতে পারি শৈবাল স্তর। তাহলে আমরা কি মূলটা বুঝতে পেরেছি? তাহলে এটা হলো সেই বৃক্ষটা, এটা হলো মূল। আর এখন আমরা আসবো সাইকাসের মেগাস্পোরোফিল, আর এটা হলো মাইক্রোস্পোরোফিল। তাহলে আমরা এখানে ক নম্বর যে চিত্র, সেটা হলো সাইকাসের মাইক্রোস্পোরোফিল বা পুং রেণু পত্র। এটা হলো পুং রেণু পত্র। আর এই পুং রেণু পত্র গুলো মিলে তৈরি করে স্ট্রোবিলাস। আমরা প্রথম দিকে একটা ছবি দেখেছিলাম, এরকম একটা গঠন তৈরি করে, এটা হলো সেই পুং স্ট্রোবিলাস। তাহলে এই পুং স্ট্রোবিলাস গঠন করছে কে? এরকম আকৃতির, বাম পাশে যে চিত্রটা দেখতে পাচ্ছ, এরকম আকৃতির একটা মাইক্রোস্পোরোফিল, অসংখ্য মাইক্রোস্পোরোফিল ওরকম সজ্জিত হয়ে ওরকম পুং স্ট্রোবিলাস তৈরি করবে। তাহলে সাইকাসের প্রজনন দুভাবে সম্পন্ন হয়, একটা অযৌন, একটা যৌন। অযৌন প্রজনন, সাইকাস উদ্ভিদের কাণ্ডে এক প্রকার মুকুল উৎপন্ন হয়। এই মুকুলকে কোনো উপযুক্ত স্থানে রোপণ করলে তা থেকে নতুন সাইকাস উদ্ভিদ জন্ম হয়। সাইকাসের কোনো কোনো প্রজাতিতে মার্চ এপ্রিল মাসে উদ্ভিদের গোড়া থেকে নতুন চারা গজায়। এই চারাকে উঠিয়ে অন্যত্র রোপণ করলেই নতুন সাইকাস উদ্ভিদ পাওয়া যেতে পারে। দেহ অঙ্গের মাধ্যমে নতুন উদ্ভিদের জন্ম হচ্ছে বলে এই পদ্ধতিকে অঙ্গজনন বলা হয়। তাহলে একটা প্রজনন হচ্ছে উদ্ভিদের কাণ্ডে এক প্রকার মুকুল, আর আরেকটা হচ্ছে উদ্ভিদের গোড়া থেকে নতুন চারার সৃষ্টি। তাহলে এই দুইভাবে এরা অঙ্গজনন করে থাকে। আমরা আসবো এবার সাইকাসের যৌন প্রজনন। সাইকাসের পুং উদ্ভিদ এবং স্ত্রী উদ্ভিদ পৃথক। সাইকাসের পরিণত পুং উদ্ভিদের মাথায় একটা পুং স্ট্রোবিলাস বা কোন বিদ্যমান, যেটা আমরা প্রথমে ছবিতে দেখিয়েছি। এই পুং স্ট্রোবিলাসটি অসংখ্য পুং রেণুপত্র বা মাইক্রোস্পোরোফিলের সমন্বয়ে গঠিত, এটা আমরা একটু আগে বললাম। প্রতিটি মাইক্রোস্পোরোফিলের শীর্ষে অ্যাপোফাইসিস নামক একটি সরু বর্ধিত মাথা থাকে, যেটা আমরা দেখেছি ছবিতে। এখানে আমরা একটু দেখলাম যে অ্যাপোফাইসিস। মাইক্রোস্পোরোফিলের গাত্র জুড়ে অনেকগুলো স্পঞ্জিয়া অবস্থান করে। 2 থেকে 5টি স্পঞ্জিয়ামের একটি গুচ্ছকে বলা হয় সোরাস, আর বহু বচনে সোরাই। তাহলে আমরা এটাও আমরা দেখতে পারি। তাহলে এটা হলো যে সোরাস, এই যে অনেকগুলো সোরাস অ্যাপোফাইসিসের নিচে বিন্যস্ত আছে। তাহলে সোরাস কার গুচ্ছ? একটু আগে বলেছিলাম সোরাস হলো স্পঞ্জিয়ামের গুচ্ছ। একটা সোরাসে 2 থেকে 5টি স্পঞ্জিয়াম থাকে। তাহলে 2 থেকে 5টি স্পঞ্জিয়ামের একটি গুচ্ছকে বলা হয় সোরাস, আর অনেকগুলো সোরাস মিলে তৈরি হবে সোরাই। প্রতিটি স্পঞ্জিয়ামের ভিতরে থাকে স্পোর মাতৃকোষ, সেটা ছিল ডিপ্লয়েড। আর এই স্পোর মাতৃকোষ মাসিক বিভাজন প্রক্রিয়ায় বিভাজিত হয়ে 4টি হ্যাপ্লয়েড স্পোর তৈরি করবে প্রত্যেকটা স্পোর মাতৃকোষ, এবং সেই স্পোরগুলোকে আমরা বলবো মাইক্রোস্পোর বা পুং রেণু। মাইক্রোস্পোর থেকে পরে পুংগেমেট বা শুক্রাণু উৎপন্ন হয়। তাহলে আমরা সাইকাসের মাইক্রোস্পোরোফিল কি আমরা বুঝতে পেরেছি? সাইকাসের মাইক্রোস্পোরোফিল আমরা কি বুঝতে পেরেছি? স্যার যদি আরেকবার বলতেন ভালো হতো। আচ্ছা, আমি আবার বলতেছি।
তাহলে এটা হলো সেই সাইকাসের মাইক্রোস্পোভিল, ভালো করে ছবিটা খেয়াল করো। হ্যাঁ, এরকম মাইক্রোস্পোভিল হ্যাঁ ঘনভাবে কাণ্ডের শীর্ষভাগে ঘনভাবে সজ্জিত হয়ে এরকম একটা গঠন তৈরি করে, কোণ আকৃতির একটা গঠন তৈরি করে। এটার নাম ছিল মাইক্রোস্টোবিলাস বা কোণ। ওকে, তাহলে এখন আমরা যদি ইটা দেখি, মানে একটা মাইক্রোস্পোভিলের গঠন দেখি, তাহলে মাইক্রোস্পোভিলের গঠনে আমরা কি দেখবো, শীর্ষভাগে আমরা একটা সরু একটা বর্ধিত অংশ দেখবো যার নাম অ্যাপোফাইসিস, আর অ্যাপোফাইসিসের ঠিক নিচে আমরা দেখবো অনেকগুলো সরাস। হ্যাঁ, আর প্রত্যেকটা সরাস কি থাকবে, প্রত্যেকটা সরাস 2 থেকে 5টি স্পোরাঞ্জিয়াম নিয়ে গঠিত। একটা সরাসের মধ্যে 2 থেকে 5টি স্পোরাঞ্জিয়াম থাকে। আর এরকম স্পোরাঞ্জিয়ামের ভিতরে আমরা দেখবো কি একটা স্পোরাঞ্জিয়ামের ভিতরে অনেকগুলো স্পোর মাতৃকোষ থাকতে পারে। আর সেই স্পোর মাতৃকোষ হলো ডিপ্লয়েড, তারা মাসিক প্রক্রিয়ায় বিভাজিত হয় আর বিভাজিত হয়ে উৎপন্ন করে হ্যাপ্লয়েড স্পোর যার নাম মাইক্রোস্পোর। আর এই মাইক্রোস্পোর পরে শুক্রাণু উৎপন্ন করে, মাইক্রোস্পোর পরে পুংগেমেট বা শুক্রাণু উৎপন্ন করে। এবার ক্লিয়ার হয়েছে? জি স্যার, পরিষ্কার। আচ্ছা, থ্যাংক ইউ। এবার আমরা আসবো সাইকাসের মেগাস্পোরোফিল। তাহলে সাইকাস উদ্ভিদ, স্ত্রী সাইকাস উদ্ভিদে এটা পাওয়া যাবে। হ্যাঁ, তাহলে এই মেগাস্পোরোফিল ঢিলে ঢালা ভাবে সজ্জিত থাকে। আমরা একটু আগে দেখিয়েছি এই যে এটাই সেই মেগাস্পোরোফিল, ঢিলে ঢালা ভাবে সজ্জিত আছে। এই স্ত্রী রেণুপত্রগুলো ঘন সন্নিবিষ্ট হয়ে কোণ গঠন করে না। স্ত্রী রেণুপত্রগুলোর উপরের দিকে ক্ষুদ্রাকৃতির পিনিয়ন নামক অনেকগুলো গঠন এবং স্ত্রী রেণুপত্রগুলো নিচের কিনারে ডিম্বক উৎপন্ন হয়। আমরা একটা যদি দেখি, এই যে এটা হলো একটা মেগাস্পোরোফিল বা স্ত্রী রেণুপত্র, এর উপরের দিকে দেখো এরকম পিনিয়ন, আর পিনিয়নের ঠিক নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি যে নগ্ন ডিম্বক। হ্যাঁ, এই কিনারের দিকে এরকম নগ্ন ডিম্বক সাজানো আছে। এখানে আমরা ডান পাশে 2টা ডিম্বক দেখতে পাচ্ছি, বাম পাশে 2টা ডিম্বক দেখতে পাচ্ছি। আর ডিম্বকের অগ্রভাগে আমরা একটা দেখতে পাচ্ছি কালো একটা অংশ, এটা হলো সেই ডিম্বক রন্ধ্র। ডিম্বকের ভিতরে স্ত্রী রেণু মাতৃকোষ থাকে। এই কোষে মাসিস ঘটলে তা হ্যাপ্লয়েড স্ত্রী রেণু উৎপন্ন করে। স্ত্রী রেণু থেকে উৎপন্ন হয় আর্কিগোনিয়াম। আর্কিগোনিয়ামের ভিতরে ডিম্বাণু উৎপন্ন হয়। হ্যাঁ, তাহলে আমরা কি বলবো যে ডিম্বকের ভিতরে কি থাকবে, স্ত্রী রেণু মাতৃকোষ, কারণ এই ডিম্বকের ভিতরে থাকবে স্ত্রী রেণু মাতৃকোষ। স্ত্রী রেণু মাতৃকোষ কি হবে, যেহেতু ডিপ্লয়েড, এরা মাসিস প্রক্রিয়ায় বিভাজিত হবে আর বিভাজিত হয়ে উৎপন্ন করবে কি, যে মেগাস্পোর। সেই মেগাস্পোর উৎপন্ন করে সেটা তারা কি করবে, মেগাস্পোর মেগাস্পোর গুলোর মধ্যে থাকবে তোমার হলো মেগাস্পোর গুলো মাসিস প্রক্রিয়া যেহেতু তৈরি হলো, সেই মেগাস্পোর পরে হ্যাপ্লয়েড স্ত্রী রেণু তৈরি করবে, আর হ্যাপ্লয়েড স্ত্রী রেণু থেকে উৎপন্ন হবে আর্কিগোনিয়াম, আর্কিগোনিয়াম থেকে পরে ডিম্বাণু তৈরি হয়। তাহলে আমরা কি স্ত্রী প্রজনন অঙ্গটা বুঝতে পারলাম? জি স্যার। তাহলে এই ধারাবাহিক স্টেপে আসবা। আচ্ছা, তোমাদের টাইম শেষ হয়ে গেলে আরো হয়তো আমার 5-10 মিনিট সময় লাগতে পারে, তো দয়া করে আবার একটু প্রবেশ করো। হ্যাঁ, আমি আবার জয়েন করব, তোমরা আবার সবাই দয়া করে জয়েন করো। ওকে স্যার। আচ্ছা, তাহলে আমরা যেটা বলছিলাম, আমি এটা ধারাবাহিকভাবে আরেকটু বলি। যে স্ত্রী যে সাইকাস উদ্ভিদ, তাহলে তাদের ক্ষেত্রে কি থাকবে না, প্রথমে আমরা বলবো যে কোনো কোণ তৈরি হবে না। কি তৈরি হবে না? কোনো কোণ তৈরি হবে না। যেমন আমরা পুং সাইকাসে দেখেছিলাম যে পুং রেণুপত্র বা পুং কোণ তৈরি হয়েছিল, পুং স্ট্রোবিলাস তৈরি হয়েছিল বা পুং কোণ তৈরি হয়েছিল। তাহলে সাইকাসের স্ত্রী উদ্ভিদে স্ত্রী স্ট্রোবিলাস তৈরি হবে না বা স্ত্রী কোণ তৈরি হবে না। তাহলে এদের প্রথম কি থাকবে, স্ত্রী রেণুপত্র বা মেগাস্পোরোফিল। আর মেগাস্পোরোফিলে কি উৎপন্ন হবে, মেগাস্পোরোফিলের গঠনটা কেমন ছিল, মেগাস্পোরোফিল দেখতে হলো এর উপরের দিকে থাকবে হলো ক্ষুদ্রাকৃতির পিনিয়ন এবং নিচের দিকে থাকবে ডিম্বক। ডিম্বকের ভিতরে থাকবে স্ত্রী রেণু মাতৃকোষ, সেই এটা হবে ডিপ্লয়েড। আর স্ত্রী রেণু মাতৃকোষ পরে মাসিস বিভাজনে বিভাজিত হবে, উৎপন্ন করবে মেগাস্পোর বা হ্যাপ্লয়েড স্ত্রী রেণু। এই হ্যাপ্লয়েড স্ত্রী রেণু থেকে উৎপন্ন হবে আর্কিগোনিয়াম, যেটা স্ত্রী প্রজনন অঙ্গ, আর আর্কিগোনিয়াম থেকে পরে উৎপন্ন হবে হ্যাপ্লয়েড ডিম্বাণু। তাহলে এইভাবে ডিম্বাণু তৈরি হয়। তাহলে একটা ডিম্বকের মধ্যে একটা ডিম্বাণুই উৎপন্ন হয়। এখানে আমরা অনেকগুলো ডিম্বাণু দেখতে পাচ্ছি, অনেকগুলো ডিম্বক দেখতে পাচ্ছি 4টা। তাহলে 4টা ডিম্বকে প্রত্যেকটাই একটা করে ডিম্বাণু উৎপন্ন হবে।
আচ্ছা, আমরা আবার প্রবেশ করি সবাই। হ্যাঁ, আর হয়তো সময় লাগবে, 5-10 মিনিট সময় লাগতে পারে, তারপর আমরা এটা শেষ করতে পারবো। সবাই আবার প্রবেশ করো। আচ্ছা, শুরু করছি। তাহলে সাইকাসের যৌন প্রজনন প্রথমে আসবো নিষেক। আমরা দেখেছিলাম যে কোন সাইকাসের আমরা দেখেছিলাম যে সেখানে পুংরেণু বা মাইক্রোস্পোর তৈরি হয়েছিল। সেই স্পোরগুলো বায়ু দ্বারা বাহিত হয় এবং বায়ু দ্বারা বাহিত হয়ে ডিম্বকের কিনারের কাছে এসে পড়ে। মানে যে এই ডিম্বকের কিনারে এই যে ডিম্বকের এই ডিম্বকরন্ধ্রের কাছাকাছি এসে পড়ে। তখন পুংরেণু থেকে পোলেন টিউব তৈরি হয়। পোলেন টিউব মানে হলো পরাগ নালিকা। হ্যাঁ, পুংরেণু বা মাইক্রোস্পোর থেকে পোলেন টিউব তৈরি হয়। আর পোলেন টিউবের ভিতরে থাকে পুংগেমেট বা শুক্রাণু। এই শুক্রাণুগুলো আর্কিগোনিয়ামের ভিতরে থাকা ডিম্বাণুর সাথে মিলিত হয়ে জাইগোট গঠন করে। তাহলে আমরা জানি যে ডিম্বকের ভিতরে আর্কিগোনিয়াম ছিল এবং সেই আর্কিগোনিয়ামের ভিতরে একটি ডিম্বাণু ছিল। তাহলে এই পোলেন টিউব বা পরাগ নালিকার ভিতরে যে শুক্রাণুগুলো থাকে, সেই শুক্রাণুগুলো পরাগ নালিকার মাধ্যমে আর্কিগোনিয়ামের ভিতরে থাকা ডিম্বাণুর সাথে মিলিত হওয়ার চেষ্টা করে এবং সেই মিলিত হলে জাইগোট গঠন করে। এরপরে কি হয়, নিষেকের পরে ডিম্বকটি বীজে পরিণত হয়। তাহলে যেহেতু ডিম্বকের ভিতরে আর্কিগোনিয়ামের জাইগোটটা আছে, সেই নিষেকের পরে এখন ডিম্বকটা বীজে পরিণত হলো। পরিপক্ক বীজ উপযুক্ত স্থানে বপন করলে তা থেকে নতুন সাইকাস উদ্ভিদ জন্ম নেয়। আমি আবার বলছি, তাহলে এটা ছিল মাইক্রোস্পোরোফিল অর্থাৎ পুং সাইকাস উদ্ভিদের মাইক্রোস্পোরোফিল। এখান থেকে তৈরি হবে কি মাইক্রোস্পোর বা পুংরেণু তৈরি হবে। সেই পুংরেণুগুলো বাতাসের মাধ্যমে বাহিত হয় স্ত্রী সাইকাস উদ্ভিদের এই ডিম্বকের কিনারায় এবং ডিম্বকের এখানে যে খাঁজটা আছে এটা হলো ডিম্বকরন্ধ্র। এই ডিম্বকরন্ধ্র দিয়ে মাইক্রোস্পোর প্রবেশ করে। মাইক্রোস্পোরের পুরো অংশটা প্রবেশ করবে না, কারণ ডিম্বকের ভিতরে আমরা জানি যে কি রয়েছে, আর্কিগোনিয়াম রয়েছে। সেই আর্কিগোনিয়ামের মধ্যে রয়েছে হ্যাপ্লয়েড ডিম্বাণু। তাহলে মাইক্রোস্পোর যখন ডিম্বকরন্ধ্রে পতিত হয় তখন মাইক্রোস্পোর এখানে পুষ্টি গ্রহণ করে সে তার পরাগনালিকা সৃষ্টি করে। পরাগনালিকা আস্তে আস্তে বড় হয় এবং একসময় আর্কিগোনিয়ামের ভিতরে ডিম্বাণুর কাছাকাছি পৌঁছে। পরাগনালীর ভিতরে থাকে শুক্রাণু। সেই শুক্রাণু তখন আর্কিগোনিয়ামের ডিম্বাণুকে নিষিক্ত করে জাইগোট তৈরি করে। যখন জাইগোটটা তৈরি করা হয়ে যায় তখন এই ডিম্বকটা বীজে পরিণত হয় এবং এই পরিপক্ক বীজ যখন আমরা অনুকূল পরিবেশ বা উপযুক্ত স্থান পাবো সেখানে যদি আমরা বপন করি তাহলে নতুন সাইকাস উদ্ভিদ জন্ম নেয়। সাইকাসের যৌন প্রজনন বুঝতে পেরেছো সবাই? সবাই অংশগ্রহণ করো নাই, যারা অংশগ্রহণ করেছো তাদেরকে বলছি। জি স্যার, মোটামুটি বুঝছি। এবার আসবো সাইকাসের অর্থনৈতিক গুরুত্ব। সাইকাসকে শোভা বর্ধনকারী উদ্ভিদ হিসেবে মূলত বাগানেই দেখা যায়। হ্যাঁ, বাগানে এগুলো হয়ে থাকলে দেখতে অনেক সুন্দর দেখায়। সাইকাসের পাতা দিয়ে সুন্দর সুন্দর মাদুর তৈরি করা যায়। মাদুর মানে এই যে আমরা অনেক সময় ভাত খেতে এই সব বা মাদুর বলি আমরা, সেটা বিছাই। এগুলো সাইকাসের পাতা দিয়ে অনেক সময় এরকম পাটি বা মাদুর তৈরি করা যায়। ঘর সাজানোর কাজেও সাইকাস ব্যবহার হয়। সাইকাস রেভলিউটার বীজ খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। সাইকাস পেকটিনেটার কচি পাতা সবজি হিসেবে ব্যবহৃত হয়। সাইকাস সার্সিনালিসের স্ফীত কন্দ ও বীজ হতে এক প্রকার অ্যারারুট বা বার্লি প্রস্তুত করা হয়। অ্যারারুট অনেক সময় মাড়ের বিকল্প হিসেবে কাপড়ে দেওয়া হয়। হ্যাঁ, আমরা ভাতের মাড়, মেয়েরা তাদের শাড়ি বা তাদের জামা কাপড় একটু কড়া করার জন্য ভাতের মাড় ব্যবহার করে। আর শহর এলাকায় অনেক সময় ভাতের মাড় হয় না, প্রেসার কুকারে অনেক সময় ভাত রান্না হয়। এই কারণে দেখা যায় যে তারা বাজার থেকে এরকম অ্যারারুট কিনে নিয়ে আসে। তাহলে এই অ্যারারুট তৈরি হয় সাইকাস সার্সিনালিসের স্ফীত কন্দ। স্ফীত কন্দ মানে হলো কাণ্ডের অংশ। স্যার একবার
হ্যাঁ, এটা এক আঠালো ধরনের, প্রকৃতি না? হ্যাঁ এটা এক ধরনের পাউডার টাইপের। এগুলো বাজারে গেলে অ্যারোরুট বলে দেয়, এগুলোকে বার্লিও বলা হয়। তো এই বার্লি গুলো সাধারণত আমরা বাড়িতে নিয়ে আসি কিসের জন্য? এগুলো এই কাপড়গুলোকে কড়া করার জন্য, যাতে আয়রন, বিশেষ করে সুতি কাপড়গুলোকে কড়া করার জন্য আমরা বার্লি বা অ্যারোরুট ব্যবহার করি। তো এই জিনিসগুলো তৈরি হয় সাইকাস সার্সিনালিসের স্পিডকন্দ এবং বীজ থেকে। সাইকাস সার্সিনালিসের কচি পাতা পাকস্থলীর পীড়া ও চর্মরোগের ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। হ্যাঁ, তাহলে এই হলো তাহলে সাইকাসের অর্থনৈতিক গুরুত্ব। তো ক্লাস মোটামুটি শেষ। তো সবাইকে ধন্যবাদ যারা পরে জয়েন করেছো। পরের অংশগ্রহণকারী সদস্যের সংখ্যা অনেক কম, তারপরে তোমাদেরকে ধন্যবাদ যে পরে জয়েন করার জন্য। তো আমার আবার 11টায় ক্লাস আছে। তো সবাই সুস্থ থাকো, নিরাপদে থাকো। হ্যাঁ, আর সবার জন্য সবাই দোয়া করো অবশ্যই। তো ঠিক আছে, খোদা হাফেজ। অবশ্যই। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।